প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই বহুল আলোচিত দীর্ঘ যুদ্ধ, দীর্ঘ বলছি এই কারণেই যে এই ধরনের যুদ্ধ যেটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, এমনকি মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করে তিনি ঘরে ফিরবেন, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে গিয়ে এক দীর্ঘসূত্রিতায় আবদ্ধ হলেন আমেরিকান প্রশাসন। তারা যেভাবে প্রথম ভেবেছিল যতটুকু সহজে ইরানকে কাবু করা যায়, কিন্তু তাদের হিসেব নিকেশ একেবারেই পাল্টে গেল। তেমনটি হলো না। ধ্বংসস্তূপে অনেকাংশে ইরান পরিণত হলেও ইরান যে নতজানু নয় সেটাও বারবার তারা প্রমাণ করেছে। বিশেষ করে তাদের প্রধান প্রধান নেতৃত্ব যুদ্ধের প্রথম 48 ঘন্টার মাঝে তাদেরকে হত্যা করা হলেও যুদ্ধের নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকার কাছে বেশি দিন থাকেনি। এই যুদ্ধে দক্ষিণ এশিয়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলিও কম বেশি জড়িত হয়ে পড়ে। সৌদি আরব, দুবাই, দুবাইয়ের প্রধান মানে দুবাই মানে ইউনাইটেড আরব আমিরাত বা বাহরাইন, কাতার, কুয়েত, সমস্ত দেশগুলি যুদ্ধের আবহে এক ধরনের অস্থিরতায় মাঝে কাটায়। ফলে তেলের বাজার, গ্যাসের বাজার, বিশেষ করে এগুলি আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করে দুনিয়ার স্টক মার্কেট, বিশেষ করে আমেরিকান স্টক মার্কেট থেকে শুরু করে জাপান, ইউরোপিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ, সর্বত্রই এর প্রভাব পড়ে। কিন্তু ইকোনমিক যে অর্থনৈতিক যে বিপর্যয় আর ইরানের যে ক্ষয়ক্ষতি, প্রাণহানি, একটি স্কুলে প্রথম যে অ্যাটাক করা হয়েছিল সেখানে প্রায় 200 ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হয় এবং অন্যান্য ক্ষয়ক্ষতির হিসাবটা পরে অন্য কোনো এপিসোডে আসবো। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যুদ্ধে কিন্তু সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের একটি বিশাল ভূমিকা রয়েছে এবং সৌদি আরবের সাথে ইরানের দীর্ঘদিনের শত্রুতা এই যুদ্ধের আবহে আরো বেশি করে প্রমাণিত হয়েছে। প্রকারান্তে সৌদি আরবের প্রেসার এবং ইউনাইটেড আরব আমিরাতের প্রেসার অনেকাংশেই ইসরায়েল এবং আমেরিকাকে এই যুদ্ধে জড়িত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এটি আর বলার অপেক্ষা রাখে না। তো যুদ্ধের ক্ষয়ক্ষতি যুদ্ধই যখন চলবে, প্রাণহানি ঘটবে, ইনফ্রাস্ট্রাকচারে আঘাত আসবে, অহেতুক সাধারণ মানুষের জনদুর্ভোগ বাড়বে, আন্তর্জাতিক মার্কেট ঊর্ধ্বগতি হবে, আসবে বাজারে স্থবিরতা। সব মিলিয়ে যুদ্ধের আবহ পৃথিবীর কোনায় কোনায় বসবাসকারী সকল দেশ জাতি তা উপলব্ধি করছে। যুদ্ধের ভয়াবহতা কতটুকু আন্তর্জাতিক বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ধ্বংস করতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইরান, আমেরিকা এবং ইসরায়েল ওয়ার। একটি কথা বলি, ওয়ার তো ওয়ার, যুদ্ধ, শত্রুর সঙ্গে শত্রুর যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধ কিন্তু ইউক্রেন এবং রাশিয়াও হচ্ছে। কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রথম প্রথম ব্যাপক আলোচনায় আসলেও
দীর্ঘ কয়েক বছর ধরে চলা সেই যুদ্ধ নিয়ে কিন্তু এখন খুব বেশি কথাবার্তা হচ্ছে না। গাজা নিয়ে অনেক কথা হয়েছে, গাজা ইসরায়েল সেই লেবানন, তা সেই যুদ্ধ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক রাজনীতিতে সেই যুদ্ধ এত বেশি প্রভাব ফেলেনি। যে কারণে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ নিয়ে খুব বেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নাজেহাল হয়নি। সেটার একটি মাত্র কারণ, সেই যুদ্ধ আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডল এবং আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে এত প্রভাব পড়েনি যতটুকু প্রভাব পড়েছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। প্রিয় দর্শক, বলছিলাম যে যুদ্ধের ভয়াবহতা সকলেরই জানা, আমরা সকলে দেখেছি, সোশ্যাল মিডিয়া হোক আর জাতীয় টেলিভিশন, পত্রপত্রিকা, বিভিন্ন দেশ, মানুষ সবসময় উদ্বেগ, উৎকণ্ঠা। ইরান তো বটেই, কারণ তাদের উপর আঘাত আসছে, তো তারা যতটুকু উপলব্ধি করেছে তার চেয়ে উপলব্ধি বাইরের মানুষ কম করেনি। মানুষ যখন মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় তখন মানুষ বিষয়টিকে ভাবতে বসে। যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মার্কেট, যেটা যেটা আমরা বলি স্টক মার্কেট থেকে শুরু করে বিজনেস, সবকিছুতেই চরম আঘাত এনেছে এবং ক্ষতিগ্রস্তের আঘাতটি তো বলাই বাহুল্য। প্রাণহানি তো বটেই, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানির কারণে একটি দেশ, একটি জাতি, একটি সভ্যতা বিলুপ্ত হইতে পারে। ইরান কঠোরভাবে তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি সবকিছুকে আঁকড়ে ধরে মরণপ্রণ লড়াই করেছে এবং তারা কখনো কিন্তু নত স্বীকার করেনি এখন পর্যন্ত। তাই খুব কঠিন বলা যে এই যুদ্ধ এখন পর্যন্ত কে জয় লাভ করেছে, কে হেরেছে, কে জিতেছে। এই যুদ্ধ জয়ের আবহেই আকাঙ্ক্ষা নিয়ে ট্রাম্প গিয়েছিলেন চীনে। চীন আবার ইরানের খুব ক্লোজ, বিভিন্ন বিষয়ে তাদের সমঝোতা রয়েছে। যাই হোক, চীন প্রসঙ্গটা পরে কথা বলি। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে পাকিস্তানের ব্যাপারটা নিয়ে কথা বলতে, পাকিস্তান দুবাই থেকে প্রবাসী পাকিস্তানিদেরকে বের করা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে এবং ধরে ধরে ডিপোর্টেশন করা হচ্ছে। রিপোর্টটি একাধিক পত্রপত্রিকায় আসলেও পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন পত্রিকায় বিষয়টার ভয়াবহতা এবং বিষয়টার সততা নিয়ে কথা উঠেছে এবং এ নিয়ে দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়েছে, খবর প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষিতে পাকিস্তানের সম্পদ বলতে এখন রেমিটেন্স তাদের প্রধান। পাকিস্তানকে সারা দুনিয়াতে এখন ভিক্ষুকের জাতি বলা হয়। আপনাদের বোধহয় নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 1 মাস আগে সৌদি আরব, আজারবাইজান, দুবাই, আবুধাবি, বাহরাইন থেকে পাকিস্তানের প্রায় 7,000 ভিক্ষুক যারা পাকিস্তানে ছিল, পাকিস্তানিরা ওখানে ভিক্ষা বৃত্তি তাদের পেশা অনেকের, এবং তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠায়। তার মধ্যে অ্যালোন সৌদি আরব 5,000-এর উপর পাকিস্তানিদেরকে ফেরত পাঠিয়েছে। এমনকি আজারবাইজান, যেটা এখন মিডল ইস্টের মাঝে না, যেটি ইউরোপের মাঝে পড়েছে, সেই আজারবাইজান থেকেও পর্যন্ত 2,000 পাকিস্তানিদেরকে ফেরত পাঠানো হয়েছে। দুবাই থেকেও পাঠানো হয়েছে, মানামা, বাহরাইনের রাজধানী মানামা থেকে পাঠানো হয়েছে, কাতার থেকেও ভিক্ষুকদেরকে ধরে ধরে পাঠানো হয়েছে। কিন্তু এই পাকিস্তানের এখন যে যুদ্ধ চলছিল, ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ, পাকিস্তান একটা গেম খেলেছে। আর আমেরিকাও পাকিস্তানকে এই যুদ্ধে তাদের কাছে রাখার জন্য, কারণ পাকিস্তানকে টাকা দিলেই কেনা যায়, পাকিস্তানের সঙ্গে ইরানের যে
সীমান্ত রয়েছে, সেখানে পাকিস্তানের সাথে ইরানের একটি ভাবাপন্ন সম্পর্ক রয়েছে। দুদেশেই এক দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, আরেক দেশ ইরান ডেভেলপ করছে। সেই হিসেবে তাদের মাঝে একটি সম্পর্ক, প্রতিবেশী হিসাবে সম্পর্ক থাকতেই পারে এবং থাকবে, সেটাই বাস্তব। কিন্তু পাকিস্তান প্লেটা করেছে এরকম, সৌদি আরবের কাছ থেকে পয়সা নিতে হবে, দুবাইয়ের কাছ থেকে, ইউনাইটেড আরব এমিরেতের কাছ থেকে পয়সা নিতে হবে, আমেরিকার কাছ থেকে পয়সা নিতে হবে, তলে তলে ইসরায়েলের কাছ থেকে সাহায্য নিতে হবে। যে কারণে পাকিস্তান সৌদি আরবের সমর্থন করে। এর কয়েক মাস আগে আপনারা জানেন, গত বছর পাকিস্তান সৌদি আরবের সাথে একটি সামরিক চুক্তি করেছে। সেই চুক্তির এক কথায় চুক্তিটি ছিল, এক দেশ অন্য দেশ থেকে আক্রান্ত হলে তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে, সামরিকভাবে হোক, সবভাবেই করবে। সেই চুক্তিতে আবদ্ধ পাকিস্তান। তো সেই চুক্তির যে 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 ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু ইরান আমেরিকা যখন যুদ্ধ শুরু হলো, পাকিস্তান কিন্তু কোনো অবস্থাতে ইরানের পক্ষে যেতে পারে না, কারণ পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সেই চুক্তিতে আবদ্ধ এবং এই চুক্তিটি আগেই করা হয়েছিল। কেউ যদি এখন বলে যে আমেরিকা এবং সৌদি আরব প্ল্যান করেই অনেক আগে এই চুক্তিটি সেরে নিয়েছিল, যে তাদের মাথায় সেই যুদ্ধের প্ল্যানটা ছিল, তো যুদ্ধে যেন তারা ইরানের প্রতিবেশী পাকিস্তানকে তারা পাশে পায়, এবং যথারীতি যুদ্ধের পরে পাকিস্তান কিন্তু তাদের পাশেই থেকেছে। কিন্তু পাকিস্তানের এই পাশে থাকা আরব দেশগুলি কিন্তু বিশ্বাস করেনি, কারণ তারা পাকিস্তানকে বিশ্বাস করতে চায় না। পাকিস্তানের ডন পত্রিকায় যিনি লিখেছেন, যে একটি লেখা, ফেয়ার অয়েল টু দুবাই, ফেয়ার অয়েল টু দুবাই, দুবাই থেকে পাকিস্তানের দিকে ফেরত পাঠানোর যে গল্প, সেটি প্রবন্ধের আকারে যিনি লিখেছেন তিনি রাফিনা জাকারিয়া, পাকিস্তানি একজন প্রভাবশালী কলাম লেখক এবং সাহিত্যিক। তিনি লিখেছেন যে পাকিস্তানি যারা দুবাইয়ে ছিল, দুবাই অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, দুবাই সরকার, তারা ব্যাপকভাবে পাকিস্তানের দিকে ক্ষুব্ধ। এই কারণেই ক্ষুব্ধ যে তারা বিশ্বাস করে না যে পাকিস্তান এই যুদ্ধে তাদের পিছনে ছিল, বরং পাকিস্তান এক ধরনের ছলছাতুরি করে ইরানের সঙ্গেও তলে তলে রয়েছে, আবার পশ্চিম এশিয়ার দেশগুলি, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, তাদেরকে পাকিস্তান বোঝাতে চেষ্টা করেছে যে আমরা তোমাদের সঙ্গে আছি। এই যে পাকিস্তানের ধান্দাবাজি, এই ধান্দাবাজি কিন্তু ইউনাইটেড আমিরাত বুঝে ফেলেছে। যে কারণে তাদের প্রথম যে জিনিসটি তারা করলো, সেটা গত 4 সপ্তাহ আগে, সেটা হলো তাদের $3.5 বিলিয়ন পাকিস্তানের কাছে ঋণ ছিল। পাকিস্তান তাদের কাছ থেকে ঋণ এনেছিল, কিন্তু প্রথম দুবাই সরকার যে জিনিসটি করলো, সেটা হলো ওই যে ঋণ পরিশোধের চাপটা প্রথম দিল। পুরো ঋণ দিতে না পারলেও চুক্তির যে অবকাঠামো, তাতে যে ক্লজগুলি ছিল, অন্তত সুটটুকু দিয়ে যেতে হবে, সেটা পাকিস্তানের কাছে প্রেশার ক্রিয়েট করলো। এক, দ্বিতীয় প্রেশার ক্রিয়েট করলো যে তারা পাকিস্তানের মেরুদণ্ডকে চেপে ধরলো। পাকিস্তানের মেরুদণ্ড কি? সেটা হলো রেমিটেন্স। প্রবাসী যারা পাকিস্তানের মধ্যপ্রাচ্যে থাকে লক্ষ লক্ষ, তাদেরকে দুবাই থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে এবং অন্যান্য আরব দেশগুলি থেকেও সেই একই গণনা একজন শুরু করলে পরবর্তী তারাও শুরু করবে। সেই শুরুটা দুবাই করেছে। তারা পাকিস্তানিদেরকে ধরছে, প্রথমত তারা ধরছে তাদেরকে যারা ইলিগেল, যাদের কাগজপত্র নেই, যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, যারা কাজের ওয়ার্ক পারমিট আর নেই, তাদেরকে ধরছে এবং পাকিস্তানে পাঠাচ্ছে। আবার পরবর্তীতে অন্যান্যদেরকে। এই যে সংকেত, এটা পাকিস্তানের জন্য অ্যালার্মিং। অ্যালার্মিং এই কারণে যে পাকিস্তানের অর্থনীতির সবচেয়ে বড় যে টুল, সবচেয়ে বড় যে হাতিয়ারটি, সেটা হলো প্রবাসী।
সেটা আমি আগেই বলছি, রেমিটেন্স। তো সেখানে তারা এসে করলো। রাফিনা জাকারিয়া, যিনি ডন পত্রিকায় তার নিবন্ধে বলেছেন যে পাকিস্তানের অর্থনীতিতে আঘাত আনার জন্য এটা এনাফ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি পাকিস্তানের অর্থনীতিতে ব্যাপকভাবে আঘাত আনতে পারত। বিষয়টি আবার অন্যরকম। তিনি, রাফিনা জাকারিয়া, আবার এটাও বলেছেন যে পাকিস্তানকে কেন বিশ্বাস করতে চায় না, পাকিস্তানকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ রয়েছে। তিনি সমস্ত এক্সপ্লেন করলেন পাকিস্তানের যে মানে দ্বিচারিতা, পাকিস্তানের যে মিথ্যাচার, পাকিস্তানের সারা দুনিয়া জুড়ে পাকিস্তানের ভিক্ষাবৃত্তি, পাকিস্তানের সত্য কথা না বলা, এই সমস্ত বিভিন্ন কারণগুলি নিয়েই পাকিস্তানকে একটা চাপে ফেলার জন্য পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলি এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে। কারণ দুবাই প্রশাসন মনে করছে যে দুবাইয়ে যে অ্যাটাকগুলি ইরান থেকে হয়েছে বা সৌদি আরবে যে সমস্ত অ্যাটাকগুলি ইরান থেকে হয়েছে সেগুলি পাকিস্তান জানতো। আবার ইরানের সাথে তলে তলে সম্পর্কের কারণে ইরানের অনেক জিনিস তারা পাকিস্তানে লুকিয়ে ফেলেছে বা পাকিস্তান তাদেরকে তলে তলে পরামর্শ দিচ্ছে, কিন্তু এই বিষয়টা তারা এখন বুঝতে পারছে। এটা এটা ঠিক, পাকিস্তান এই ধরনের কাজ করে। পাকিস্তানকে কোনো অবস্থাতেই কেউ কখনোই বিশ্বাস করতে চায় না, একটা মাত্র কারণে, তাদের ভয়াবহ ধান্দাবাজি। আপনাদেরকে একটা কথা বলি, মনে আছে যখন 1/11 মানে না 9/11 আমেরিকাতে যখন ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, টুইন টাওয়ারকে ধ্বংস করা হয়, প্রায় 3,500 আমেরিকান নাগরিককে হত্যা করা হয়, সেই তার নায়ক ওসামা বিন লাদেন, যে কারণে ওসামা বিন লাদেন তখন আফগানিস্তানে ছিলেন, যে কারণে আমেরিকাকেও তখন আফগানিস্তানের এই যুদ্ধে জড়াতে হয়, সেই 9/11 প্রতিশোধের কারণে। তারপরে তালেবানদের সঙ্গে আমেরিকার যুদ্ধ আপনারা জানেন। একটি পাতানো সরকার প্রতিষ্ঠা করে আমেরিকা আফগান দখল করলেও দীর্ঘদিন তালেবানের সঙ্গে যুদ্ধের পরে শেষ পর্যন্ত আমেরিকাকে একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সেই মতো একেবারে দৌড়ে তাদেরকে কাবুল থেকে ওয়াশিংটন যেতে হয়েছে। সেই প্রতিশোধের পরে আগের যে মাঝপথে ওসামা বিন লাদেনকে কিভাবে ধরা হলো আপনারা জানেন। পাকিস্তান অফিসিয়ালি শতবার বলছে ওসামা বিন লাদেন সম্পর্কে তারা কিছু জানে না, তাদের সঙ্গে তালেবানদের কোনো সম্পর্ক নেই। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, পাকিস্তান থেকেই ওসামা বিন লাদেনকে ধরা হলো। আমেরিকার বিশাল অপারেশন, পাকিস্তানের ভিতরে ঢুকে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি আমেরিকান স্পেশাল বাহিনী দিয়ে ওসামা বিন লাদেনকে ধরে নিয়ে গেলেন। আশ্চর্যের বিষয় এটাই, পাকিস্তানের ইসলামাবাদের সেনানিবাসের কাছে আটোয়াবাদ নামক একটি শহরে একেবারে লাগোয়া, সেনা নিবাসের লাগোয়া একটি বাড়িতে থেকেই ওসামা বিন লাদেনকে পাওয়া যায়। তারপর পাকিস্তানকে বিশ্বাস করতে হয় বা বিশ্বাস তারা করবে? বিশ্বাস করে না। রাজনীতির কারণে এই যে পাকিস্তানের এখন মধ্যস্থতা, সেটা সমস্ত গেমগুলি আমেরিকা পাকিস্তানকে দিয়ে করতে চাচ্ছে। কারণ মুসলিম বিশ্বের অনেকে মনে করে পাকিস্তান পারমাণবিক শক্তি, তো এই পারমাণবিক শক্তিকে পাশে রেখে ইরানকে সাহায্য করার যে পদ্ধতি, সেটা হলো আমেরিকান পদ্ধতি বা ইসরায়েলি পদ্ধতি বা সৌদি আরব। তারাও ইরানের প্রতি এই প্রতিশোধটুকু নিতে চায়, কারণ তারা একে অপরের চিরশত্রু দীর্ঘদিন ধরে। তো পাকিস্তান কি করলো, পাকিস্তান এখানে গেমটা এইরকম করলো, ওইদিকে সৌদি আরবের সঙ্গে চুক্তির কারণে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলির সঙ্গে একটি ভিতরে তাদের সঙ্গে প্রকাশ্যে অ্যাকচুয়ালি, আর ইরানের সঙ্গে ভিতরে সম্পর্কটা রেখেছে এরকম ভাবে। ইরানকে বিভিন্নভাবে ভিতরে সাহায্য করার থেকে শুরু করে চীন এবং ইরানের ইনভলভমেন্ট যেটা, সেখানেও পাকিস্তানের একটা ভূমিকা রয়েছে। কূটনৈতিকরা এই বিষয়টিও টের পেয়েছে,
যে কারণে পাকিস্তানকে বিশ্বাস করাটা সৌদি প্রশাসনের জন্য একেবারে আশু একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তারা বাধ্য হয়ে এখন পাকিস্তানের উপরে প্রথমে ঋণ শোধ করার তাগিদ, তারপর প্রবাসীদের উপর দেশ ছাড়ার যে প্রক্রিয়া শুরু করেছে, সেটি এখন একটি পাকিস্তানের জন্য অত্যন্ত খারাপ খবর। যে কারণে পাকিস্তানের এই প্রভাবশালী পত্রিকা ডন পত্রিকায় এ নিয়ে বিস্তর লেখালেখি শুরু হয়েছে, এবং খবরটি পাকিস্তানি পত্রিকার এই খবর। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব রয়েছে, সেটাও সত্য কথা, কিন্তু পাকিস্তানের এই দ্বিচারিতা, যেমন এই যে যুদ্ধের মধ্যস্থতা নিয়ে পাকিস্তানকে কিন্তু এখনো আমেরিকা ভিতরে ভিতরে বিশ্বাস করে না, সৌদি আরব কিন্তু করে না, দুবাই করে না, কিন্তু যেহেতু সেখানে পাকিস্তানের একটা প্রক্রিয়া শুরু করেছে, আর পাকিস্তানকে কিছু পয়সা দিলে সবকিছুই করানো যায়, এটা আমেরিকা খুব ভালো করেই জানে, যে পাকিস্তানের সঙ্গে সেই বিল ক্লিন্টনের আমল থেকে আমেরিকার সম্পর্কটা বলতে গেলে ছিলই না, অথচ এই পাকিস্তানেই ছিল আমেরিকার একমাত্র বন্ধু, যাদেরকে দিয়ে তিনি ভারতের সঙ্গে তৎকালীন সময়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চায়নার সঙ্গে উত্তেজনা, সেগুলি নিয়ন্ত্রণ করত। কিন্তু পর্যায়ক্রমে পাকিস্তানের এই রাজনীতি অনেকাংশেই ফেল করেছিল, যে কারণে বিল ক্লিন্টনের আমল থেকেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কটি আর আগের মতো ছিল না, যেটি পাকিস্তানের জন্মলগ্নের পর থেকেই আমেরিকার সঙ্গে তাদের একটি সুসম্পর্ক ছিল, এবং তা নষ্ট হয়েছে। ইদানিং ট্রাম্প হঠাৎ করে কেন পাকিস্তানের সাথে এত প্রেমে জড়িয়ে পড়লো, আন্তর্জাতিক বিভিন্ন মহলে নিয়ে অনেক কথাবার্তা। সেটা হলো যে ইরানের যুদ্ধটির পূর্ব পরিকল্পনা ছিল। ইরান যুদ্ধে যেহেতু পাকিস্তান ইরানের প্রতিবেশী, পাকিস্তানকে আমেরিকা পাশে চায় এই বলেই সেই প্রক্রিয়াগুলি আগেই বলছি, সৌদি আরবের সঙ্গে চুক্তি, পাকিস্তানকে বিভিন্নভাবে অর্থ সাহায্য দিয়ে, পাকিস্তানকে গুরুত্ব দিয়ে, পাকিস্তানের জেনারেল ওয়াসিম মনিমকে নিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাহ্ন বুঝে আলোচনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিয়ে আলোচনা, পাকিস্তানকে এক্সট্রা গুরুত্ব দিয়ে পাকিস্তানকে বোঝানো হয়েছে যে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আমেরিকা, সৌদি আরব তাদের কাছে। শুধু পেছনের কাহিনী যে গল্প, সেটা হলো যে এই সমস্ত কারণে পাকিস্তানকে বেঁধে ফেলতে পারলে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের পশ্চিম মানে দেশগুলি, পশ্চিম এশিয়ার যে মুসলিম দেশগুলি, তাদের সমর্থনটা পাবে, এবং এটাই ছিল পরিকল্পনা। কিন্তু পাকিস্তানকে যে তারা বিশ্বাস করে না, সেটাও তাদের মনে মনে ছিল। এই রিপোর্টেই সেটা বলা হয়েছে যে পাকিস্তানের এই ধান্দাবাজি ইউনাইটেড আরব আমিরাত বুঝতে পেরেছে। এ নিয়ে কিন্তু একটি রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসেও হয়েছে, ভেরি সিমিলার রিপোর্ট, এরকম যে পাকিস্তানের ভূমিকাটা কি, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে পাকিস্তানের কি, পাকিস্তান একটা দ্বৈত ভূমিকা পালন করছে, প্রকাশ্যে সৌদি আরব বা আমেরিকার সঙ্গে, আর তলে তলে নেপথ্যে ইরানের সঙ্গে। এই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেছে ইউনাইটেড আরব আমিরাতের কাছে, যে কারণে তাদের এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এটার ফলাফল দীর্ঘসূত্রিতায় আরো ভয়াবহ হতেও পারে পাকিস্তানের জন্যই। কারণ পুরা জিনিস যখন, যেটি সেটি ওসামা বিন লাদেনের অবস্থা হইতে পারে, যে তারা সারা বছর বলে আসছে যে ওসামা বিন লাদেন তাদের দেশে নেই, এ সম্বন্ধে তারা জানে না, তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক নেই, কিন্তু শেষ পর্যন্ত এই ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকেই ধরা হলো। তো এই সার্কামটেন্সে পাকিস্তানের ভবিষ্যতে হয়তো আরো বড় ধরনের সমস্যা আসতে পারে, এবং পাকিস্তান
অবশ্যই এখানে একটি কথা বলা দরকার, পাকিস্তানের উপায়ও নেই। এই দ্বৈত ভূমিকা ছাড়া পাকিস্তানের উপায় নেই, কারণ পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়। পাকিস্তানে আপনারা জানেন বোধহয় যে আমাদের দেশে বাংলাদেশে আমেরিকা থেকে যে আমরা অর্থ প্রেরণ করি, বাংলাদেশে $1 122 থেকে 125-এর ভিতরে, বা ধরা যাক একজন ডলার কিনতে গেলে হয়তো 30 27 28 30 টাকা হলো। পাকিস্তানে সেম আমেরিকান $1 পাকিস্তানে 300 টাকার উপরে। তো এই যে পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তান তো অর্থনৈতিকভাবে দেউলিয়া, সেটা বহুত আগে থেকেই। পাকিস্তানকে যদি IMF অথবা বিশ্ব ব্যাংক থেকে লোন নিতে হয়, তাও অন্য দেশের গ্যারান্টার হইতে হয়, যেমন হয়তো চীন গ্যারান্টার হলো, আমেরিকা গ্যারান্টার হলো, এরকম। তো এই সিচুয়েশনে পাকিস্তানের যে বর্তমান ভূমিকা, যে প্লে পাকিস্তান করছে, পাকিস্তানের রাজনৈতিক দেউলিয়ত্ব এবং পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতাকে আঁকড়ে রাখার যে দীর্ঘ দিনের যে মানসিকতাগত, জন্মের পর থেকে 75 বছর যাবৎ গণতন্ত্রের বালাই নেই, সেখানে রাজনৈতিক দলগুলিকে পাকিস্তানি সেনাবাহিনী বা ISI তারা নিয়ন্ত্রণ করে, এবং এভাবেই চলছে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তান আজকে এই সংকটের দ্বারগোড়ায়, এবং এই সংকট পাকিস্তানের জন্য ইরান আমেরিকা যুদ্ধ হয়তো অচিরেই শেষ হবে, কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা এবং পাকিস্তানের প্রতি বহির্বিশ্বের অন্যান্য দেশের যে অবিশ্বাস, সেটা থেকেই যাবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল অন্য একটি ইস্যু নিয়ে কথা বলবো। শুভরাত্রি।